আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে ইংরেজি শেখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টেকনিক নিয়ে আমরা আলোচনা করব যে আমরা কিভাবে ইংলিশে স্পিকিং অ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে কিভাবে ইমপ্রুভ করতে পারি। আমরা অনেকে বাসায় ইংরেজি বলা অথবা লেখা প্র্যাকটিস করি, কিন্তু তার গ্রামাটিক্যাল নিয়মগুলো ঠিক আছে কিনা সেটা বুঝতে পারি না। আজকের এই টেকনিকটা কার্যকর করতে হলে আমাদেরকে একটা কলম এবং একটা খাতার প্রয়োজন। আমরা কোনো একটা টপিক ব্রেইনে মেমোরাইজ করার চেষ্টা করব। কোনো একটা টপিক নিয়ে আমরা আমাদের ব্রেইনে ইংলিশে কিভাবে সেটাকে ট্রান্সলেট করতে পারি, ইংলিশে কিভাবে বলতে পারি, সেই নিয়ে এক পেজ ইংলিশে সেই টপিক নিয়ে লিখব। লেখার পর আমরা দেখব যে আমাদের কোন কোন গ্রামাটিক্যাল নিয়ম ঠিক আছে অথবা ঠিক নেই। এক্ষেত্রে আমাদের রাইটিং পার্টটা ইংলিশে অনেক বেশি ইমপ্রুভ হবে। আমরা কি করি, সবাই মোবাইলে রাইট করি এবং মোবাইলে কিন্তু অলরেডি অটো কারেকশন দেওয়া আছে, যার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাবিলিটিটা চেক হয় না। তাই আমাদেরকে অ্যাবিলিটি চেক করতে হলে অবশ্যই আমাদেরকে একটা কলম এবং খাতা নিয়ে ইংলিশে প্রচুর লিখতে হবে এবং সেটা গ্রামাটিক্যাল চেকও করতে হবে। চলুন আজকে সেই টেকনিকটা আপনাদেরকে বুঝাবো। আমি এখানে আপনাদের জন্য একটা উদাহরণ নিয়ে এসেছি। এই উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মাই হবি আর পেইন্টিং। এই সেন্টেন্সে ভুল কোথায়? এখানে বলা হয়েছে হবি, একটা শখ। হবির প্লুরাল হচ্ছে হবিস। এখানে আর আমরা কখন ব্যবহার করি? যখন আমরা প্লুরাল সাবজেক্ট নিয়ে কথা বলি। ওকে, তখন এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। মাই হবি, এখানে হবিস কিন্তু না, হবি আছে, তাই এখানে একটা রেড মার্ক, এটা হচ্ছে ভুল। ওয়েল, এই টেকনিকটা কার্যকর করতে হলে আমাদেরকে একটা পেজে কোনো একটা টপিক নিয়ে লিখতে হবে। তারপরে আমরা আমাদের মোবাইলে যাব। মোবাইলে কিন্তু অনেক অপশান আছে, যেমন গুগল ট্রান্সলেট আছে এবং গ্রামার চেক বলে একটা ওয়েবসাইট আছে। সেখানে গিয়ে আমরা এটাকে আমাদের প্যারাগ্রাফটি স্ক্যান করে কখন কোথায় ভুল হয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু আমরা জেনে নিতে পারবো। যেমন এটা যদি আমি আমার মোবাইলে স্ক্যান করতাম অথবা রাইট করে দেখতাম, তাহলে দেখতাম যে এখানে আর হবে না, এখানে একটা রেড মার্ক চলে আসতো। যেগুলো জায়গায় রেড মার্ক থাকবে তার সাথে কিন্তু অটো কারেকশন অলরেডি দেওয়া থাকবে। ওয়েল, যেমন মাই হবি আর পেইন্টিং, এখানে একটা রেড মার্ক, আর হবে না, এখানে কি হবে? ইজ হবে। মাই হবি ইজ পেইন্টিং। এখানে যেহেতু হবি একটা শখ, হবি হচ্ছে নাউন, সিঙ্গুলার নাউন, যেটা এখানে সাবজেক্ট আকারে ব্যবহৃত হচ্ছে, তাই এখানে কি হবে? ইজ। আমরা যদি বলতাম মাই হবিস, HOBBIES, হবিস, তাহলে এখানে আর হতো, তার সাথে এখানে পেইন্টিংয়ের পরে আমাদেরকে আরও কয়েকটা হবি অ্যাড করতে হতো। মাই হবি ইজ পেইন্টিং, আমার শখ হচ্ছে ছবি আঁকা। অ্যান্ড এবং আই হ্যাজ অলওয়েজ এনজয়েড ক্রিয়েট আর্ট। এখানে ভুল কোনটা? আই এরপর হ্যাজ হবে না, আই এরপর সবসময় কি হয়? হ্যাভ হয়। আই হ্যাভ। ওকে, আই হ্যাভ অলওয়েজ মানে আমি সর্বদা, এনজয়েড উপভোগ করেছি, আই হ্যাভ এনজয়েড আমি সবসময় উপভোগ করেছি ক্রিয়েট আর্ট। এখানে ক্রিয়েট হবে না, ক্রিয়েটিং হবে। ক্রিয়েটিং, ক্রিয়েটিং আর্ট। আই হ্যাভ, আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ এনজয়েড হচ্ছে ভার্ব, এবং ক্রিয়েট, ক্রিয়েট কিন্তু একটা ভার্ব যার মানে হচ্ছে কোনো কিছু সৃষ্টি করা। আমরা যখন একটা ভার্বকে অবজেক্ট আকারে ব্যবহার করি তখন সেটা কিন্তু আইএনজি যুক্ত ফর্মে ব্যবহার হয়। এখানে ক্রিয়েটিংটা হচ্ছে অবজেক্ট, এর জন্য কি হবে? ক্রিয়েটিং আর্ট। ইন দ্য পাস্ট মানে হচ্ছে অতীতে। আই এক্সপেরিমেন্টেড। ওকে, এখানে কি আছে? অতীতে, তাহলে এখানে আছে এক্সপেরিমেন্টেড, তাহলে এটা ঠিক। উইথ ডিফারেন্ট স্টাইল অ্যান্ড টেকনোলজি। উইথ ডিফারেন্ট, এখানে কি আছে? স্টাইল। এখানে ভুল কোথায়? এখানে বলা হয়েছে উইথ ডিফারেন্ট। ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, মানে একের অধিক। তাহলে এখানে স্টাইল, এই স্টাইলটা হচ্ছে একটা স্টাইল, বাট এখানে আছে ডিফারেন্ট মানে একের অধিক, তাহলে এখানে কি হবে? স্টাইলস। অ্যান্ড টেকনিক্স, এটার বানানো ভুল। এখানে স্টাইলস হলে এখানেও কি হবে? টেকনিক্স হবে। বাট এখানে দেখবেন বানানটা ভুল। কোথায় ভুল? এখানে কিন্তু আমাদের ও হবে না। ওকে, টেকনিক্স। ইন দ্য পাস্ট অতীতে, আই এক্সপেরিমেন্টেড উইথ ডিফারেন্ট স্টাইলস অ্যান্ড টেকনিক্স মানে হচ্ছে অতীতে আমি বিভিন্ন
দক্ষতা এবং কৌশল পরীক্ষা করেছি। ওকে, নাও এখন আই রেগুলারলি মানে হচ্ছে নিয়মিত, আমি নিয়মিত। এখানে আবার চলে আসছে কি পাস্ট টেন্স, ফার্স্ট ফর্ম অফ দি ভার্ব ফিক্সড। এখানে কি আসলে ফিক্সড হবে? কারণ এখানে কি আছে নাও। নাও মানে কি এখন। আমরা বর্তমানের কথা বলছি, তাই আমরা কি করব ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করতে পারবো না। অলরেডি এখানে লাল দাগ চলে আসতো এবং এখানে যে ফিক্সড আছে এটা না হয়ে কি হবে ফিক্স। ওকে, ফিক্স। ফিক্স অ্যাসাইড টাইম টু ইমপ্রুভ, এটা ঠিক আছে। টু এর পর ভার্বের বেস ফর্ম হয় টু ইমপ্রুভ। মাই স্কিলস, আমার দক্ষতা। অ্যান্ড ট্রাই, চেষ্টা করি। নিউ আইডিয়াস, এখন আমি আমার দক্ষতা উন্নত করতে এবং নতুন ধারণা চেষ্টা করার জন্য নিয়মিত সময় ঠিক করি। ওকে, তারপর কি ইন দ্য ফিউচার মানে ভবিষ্যতে। আই হোপ, আমি আশা করি। আই হোপ শেয়ার, ওয়েল এখানে একটু ভুল আছে না? হোপটা কি একটা ভার্ব, শেয়ারও একটা ভার্ব। হোপ মানে হচ্ছে কোনো কিছু আশা করা, শেয়ার মানে হচ্ছে ভাগাভাগি করা। আমরা তো এইভাবে দুটা ভার্বকে একসাথে লিখতে পারি না। আই হোপ, আই হচ্ছে আমাদের সাবজেক্ট, হোপ হচ্ছে আমাদের মেন ভার্ব। এখন আমাদের দরকার অবজেক্টের। এখানে আমরা শেয়ারিং দিতে পারি অথবা টু শেয়ার দিতে পারি। আমরা যখন একটা ভার্বকে অবজেক্ট আকারে ব্যবহার করি তখন আমরা আইএনজি যুক্ত ফর্মে ব্যবহার করি, তাই না? আই হোপ শেয়ারিং অথবা টু শেয়ার, এই দুটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। আই হোপ এটা হবে না। আই হোপ শেয়ারিং আর আই হোপ টু শেয়ার মাই ওয়ার্ক, আমার কাজগুলো, টু আদার। এখানে টু আর এখানে আদার কেন? আমরা এখানে বোঝানো হয়েছে যে আই হোপ টু শেয়ার মাই ওয়ার্ক উইথ আদার, মানে আমি আমার কাজকে অন্যদের সাথে শেয়ার করার আশা করি। অন্যদের সাথে। টু কখনো সাথে অর্থে ব্যবহার হয় না। টু আমরা দিকে অথবা প্রতি অর্থে ব্যবহার করতে পারি, জন্য অর্থে ব্যবহার করতে পারি, কিন্তু টুটা কখনো সাথে অর্থে ব্যবহৃত হয় না। টু এর পরিবর্তে এখানে হবে উইথ। উইথ মানে হচ্ছে সাথে। উইথ, এখানে আদার হবে না, এখানে হবে আদার্স। ওকে, উইথ আদার্স, অন্যদের সাথে। পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত। ইভেন হোল্ড এ এক্সিবিশন, এখানে এ হবে কেন? এখানে বলা হয়েছে এক্সিবিশন, ই আছে। ই হচ্ছে ভাওয়েল লেটার। এ ই আই ও ইউ কোনো ওয়ার্ডের আগে যদি এগুলো উচ্চারিত হয় তখন আমরা এখানে আর্টিকেলে কি করি এন ব্যবহার করি। এন এক্সিবিশন। ওকে, মানে হচ্ছে যে সম্ভবত একটি প্রদর্শনীয় করতে পারবো বা করতে পারি। ওয়েল, এইভাবে যদি আপনি আপনার বাসায় কোনো একটা টপিক নিয়ে এক পেজ অন্তত ইংলিশে কোনো কিছু রাইট করেন এবং চেক করেন যে আপনার কোন গ্রামাটিক্যাল ভুল হয়েছে, চেক করার জন্য আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন অথবা গ্রামার চেক ব্যবহার করতে পারেন। সেটা আমরা গুগলে অলরেডি অ্যাভেলেবেল পেয়ে যাব এবং সেগুলো একদম ফ্রি। তখন দেখবেন আপনি যখন আপনার মোবাইল ফোন থেকে এই প্যারাগ্রাফটা স্ক্যান করবেন তখন কিন্তু অটোমেটিকলি যেগুলো ভুল হয়েছে আপনার সেগুলো কি হবে নিচে একটা লাল দাগ চলে আসবে এবং সেগুলোর অটো কারেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এভাবে করে কিন্তু আপনারা আপনাদের গ্রামাটিক্যাল যে নিয়মগুলো আছে সেইগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন, আপনার ভুল কোথায় হচ্ছে সেটা ধরতে পারবেন এবং ইংলিশে রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার সেটা অনেক বেশি ইমপ্রুভ করবে। লাইক আপনি যখন একটা এক্সাম হলে বসবেন, ইংলিশে রাইট করার চেষ্টা করবেন, তখন কিন্তু এই টেকনিকটা আপনার খুবই কাজে দিবে এবং আপনি যদি এই টেকনিকটা ফলো করে যদি এই প্যারাগ্রাফগুলো আপনি আপনার রেগুলার লাইফে বলা শুরু করেন তাহলে আমি আশা করছি যে ইংলিশ স্পিকিং রাইটিং দুটোটাই সহজ। আজকের এই টেকনিকটা, আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।